নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। বিজেপির ইস্তেহার প্রকাশিত হলো, সংকল্পপত্র নামে এই ইস্তেহার প্রকাশ হয়েছে এবং সেই ইস্তেহারে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম শেষে এসে দুটি বিষয় তিনি তুলে ধরলেন, অর্থাৎ পরবর্তী রুট ম্যাপ। যদি তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রী হন, শপথ নেন, তাহলে একদম পরিষ্কার তার টার্গেট, তার রুট ম্যাপটা কি তিনি সেটা বলে দিলেন। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, অর্থাৎ রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম। সেই সঙ্গে দুর্নীতি নিয়ে আরো আরো কঠিন করা পদক্ষেপ নেওয়া হবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তিনি যেটা বললেন যে নারীর ক্ষমতায়ন, ৩৭০ ধারা রদ এবং সিএএ চালু সহ আরো অন্যান্য যতগুলো মোদির সংকল্প ছিল এর আগে ২০১৯ সালে, সবই পূরণ করা হয়েছে। এরপরে মোদির টার্গেটটা তিনি বেঁধে দিলেন। কি বেঁধে দিলেন আগে একবার আমরা মোদির সেই বক্তব্যটা শুনিনি, একদম শেষ দিকে বক্তব্য ছিল। दल से बड़ा देश है। नारी शक्ति वंदन अधिनियम अब कानून बन चुका है। बीजेपी ने आर्टिकल 370 को हटाया और हम सीएए लेकर आए। रिफॉर्म, परफॉर्म, ट्रांसफॉर्म के मंत्र पर चलते हुए हम और तेजी से आगे बढ़ेंगे। गुड गवर्नेंस, डिजिटल गवर्नेंस और डेटा गवर्नेंस के लिए देश में आवश्यक इंफ्रास्ट्रक्चर और इकोसिस्टम तैयार किए जाएंगे। हम वन नेशन, वन इलेक्शन के विचार को भी साकार करने का संकल्प लेकर के आगे बढ़ेंगे। बीजेपी यूनिफॉर्म सिविल कोड को भी देश हित में उतना ही आवश्यक समझती है। आपने देखा है कि पिछले 10 साल में भ्रष्टाचार पर भाजपा सरकार ने कितनी बड़ी कड़ी कार्रवाई की है। भ्रष्टाचार गरीब का हक छीनता है, मध्यम वर्ग का हक छीनता है। राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं। अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, অর্থাৎ আরো তেজি সে বাড়েঙ্গে। এবং তিনি বলছেন ভ্রষ্টাচার, এই ভ্রষ্টাচারের বিরুদ্ধে তিনি আরো কঠিন পদক্ষেপ নেবেন এবং সেই সঙ্গে তার রুট ম্যাপে দুটি বিষয় উঠে এলো। একটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন আর ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোট। এটাই হচ্ছে মোদির পরবর্তী রুট ম্যাপ, তিনি একদম পরিষ্কার বলে দিলেন। এখন প্রশ্ন হল যে এই রুট ম্যাপকে বিরোধীরা কিভাবে মোকাবিলা করবে, কারণ ইতিমধ্যেই এক দেশ এক ভোট নিয়ে যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটি তাদের রিপোর্টও দিয়ে দিয়েছে এবং প্রায় পক্ষেই গেছে। সেই রিপোর্ট নয়, আমরা এখন এটা নিয়ে বিস্তারিত প্রসঙ্গে আমরা পরে আসব। আর সেই সঙ্গে আরেকটি বিষয় হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। এই অভিন্ন দেওয়ানি বিধি এটা কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসা হচ্ছে। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড দেশের সকল সম্প্রদায়ের জন্য এক ও অভিন্ন আইনের কথা বলে। বিবাহ বিচ্ছেদ, বিবাহ, উত্তরাধিকার, দত্তক ইত্যাদির মতো ব্যক্তিগত যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে
সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের জন্য একটি আইন থাকবে। এখন কিন্তু দেশে একটি আইন নেই, বিভিন্ন সম্প্রদায়ের জন্য এই সব ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ, বিয়ে এবং উত্তরাধিকার এবং দত্তক ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায়ের জন্য আইনটা কিন্তু বিভিন্ন রকম। কিন্তু যদি এক দেশ এক আইন এটা চালু হয়, তাহলে কিন্তু এদিকে আমরা বলছি যে ভারত গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, তাহলে যদি তাই হয় তাহলে কেন এই আইনটা পরিবর্তন, মানে বিভিন্ন জনের জন্য, বিভিন্ন সম্প্রদায়ের জন্য বিভিন্ন আইন থাকবে? সংবিধানের 44 অর্থাৎ 44 নম্বর অনুচ্ছেদেও বলা হয়েছে ভারতব্যাপী নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি তৈরির চেষ্টা করবে রাষ্ট্র, না বলা হয়েছিল। কিন্তু আদৌ কি সেটা হয়েছে? হয়নি। তবে সংবিধান বিশেষজ্ঞদের মতে অন্যান্য নির্দেশমূলক নীতিগুলির তুলনায় এই অনুচ্ছেদ 44-এর নির্দেশ অনেকটাই দুর্বল। অর্থাৎ বলা হয়েছে, কিন্তু সেই যে নির্দেশ, সেই নির্দেশ তো এখনো কেউ পালিতও করেনি, সেই সঙ্গে মানে পুরোটাই দুর্বল। তো এখন প্রশ্ন হলো যে এই যে একদিকে হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি, এবং অন্যদিকে ওয়ান নেশন ওয়ান ভোট, অর্থাৎ আমাদের দেশে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখি যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম নির্বাচন, সে পঞ্চায়েত স্তর, তারপরে পৌরসভা স্তর, অর্থাৎ লোকাল বডি যে ইলেকশন, সেগুলোর জন্য মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকে, আদর্শ আচরণ বিধি। সেই জন্য দেখা যায় যে কোনো কাজ করা যায় না বিভিন্ন রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে, যার জন্য এই কাজকর্মগুলো বন্ধ থাকে, অর্থাৎ উন্নয়ন স্তব্ধ হয়ে যায়। কোথাও বিধানসভা ভোট হচ্ছে, কোথাও পঞ্চায়েত ভোট হচ্ছে, কোথাও উপনির্বাচন হচ্ছে। এর কারণে দেখা যায় যে 5 বছর অন্তর কেন্দ্রে একটি স্থায়ী যদি সরকার হয়, এবং তাদের দেখা যায় যে বিভিন্ন রাজ্যে, অর্থাৎ 1 বছরের মধ্যে 2টি বা 3টি রাজ্যে ভোট হয়, বা 3বার ভোট হয়, তখন দেখা যায় যে এই মডেল কোড অফ কন্ডাক্টের জন্য সেই রাজ্যগুলোর উন্নয়ন স্তব্ধ হয়, এবং সেই রাজ্যগুলোর জন্য যেখানে নির্বাচন হচ্ছে না, সেই রাজ্যগুলোতেও কিন্তু এর প্রভাব পড়ে, উন্নয়ন বন্ধ থাকে, উন্নয়নের যে গতি তা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। সেই জন্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যদিও এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে বিরোধীদের যে কণ্ঠ, তারা প্রতিবাদ করছে এর বিরুদ্ধে, যে মোদী সরকার এটাকে চালু করে বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করতে চাইছে। কিন্তু প্রশ্ন যদি আপনি দেখেন যে মানে আমরা যদি দেখি যে ওয়ান নেশন ওয়ান ভোট যদি হয়, সেক্ষেত্রে কিন্তু সব থেকে বড় হচ্ছে আমাদের দেশে নির্বাচনের জন্য যে একটা হিডেন কস্ট, মানে আমরা দেখাই হয়তো যে প্রচুর খরচ, হ্যাঁ, যেটা চোখে দেখা যায়, কিন্তু যে পরিমাণ টাকা একটা নির্বাচনে খরচ হয়, একটা কেন্দ্রের জন্য খরচ হয়, হয়তো এবারে নির্বাচন কমিশন বোধহয় যে টাকাটা বেঁধে দিয়েছে সম্ভবত 94 লক্ষ টাকা, অর্থাৎ প্রায় 1 কোটি টাকার কিছু কম, এরকম একটি টাকা নির্বাচনে এক একজন প্রার্থী কেন্দ্র কিছু খরচ করতে পারবে, অর্থাৎ 7টি বিধানসভা মিলে এই টাকা খরচ করতে পারবে। অথচ দেখা যায় যে এই বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যদি তাই হয়, তাহলে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে শেষবার বোধহয় সম্ভবত 44, মানে 50 বা তার বেশি লক্ষ টাকা এক একটা কেন্দ্রের জন্য বরাদ্দ করা হয়েছিল, এর বেশি কোনো প্রার্থী খরচ করতে পারবেন না। কিন্তু দেখা যায় যে এখানেও বিতর্ক, যে যদি দেখা যায় যে একটা কেন্দ্রের জন্য 50 লক্ষ টাকা কোনো প্রার্থীর জন্য, আমি ধরে নিলাম যে বরাদ্দ রয়েছে, সে খরচা করতে পারবে, কিন্তু যখন বিধানসভা নির্বাচনের জন্য যদি তাই হয় 50 লক্ষ টাকা, তো আপনি যদি যখন এটা লোকসভা নির্বাচন হয়, সেটা কিন্তু দাঁড়াচ্ছে ধরুন 94-95 কোটি লক্ষ টাকা। তো এইখানটাতেই প্রশ্ন, যে সত্যি সত্যি আহ যদি 7 দিয়ে গুণ করা হয়, 5×7=35, 3.5 কোটি টাকা হয়ে যায়। তো সেই জায়গাটা থেকে এই 94-95 কোটি টাকা, লক্ষ টাকা, যেটা এক একটা লোকসভা নির্বাচনের জন্য খরচ হয়, তা কি আদৌ যুক্তিসঙ্গত? সত্যি কি প্রার্থীরা তো তার থেকে বেশি খরচ করে? এই যে কালো টাকা, এই যে হিডেন কস্ট খরচাটা হয়, সেটা তো দেখা যায় না। কিন্তু যদি দেখা যায় যে ওয়ান নেশন ওয়ান ভোট হয়, এবং শুধু তাই নয়, দেশের বা নির্বাচন করতে যে পরিমাণ খরচ, সেটা তো জনগণের টাকা। তা এতবার যদি নির্বাচন হয়, সেই নির্বাচন যদি একবারে হয়, দেখা গেল যে ওয়ান নেশন ওয়ান ভোট একটাই, লোকাল বডি থেকে শুরু করে একদম কেন্দ্রীয় স্তর পর্যন্ত যদি একবারই ভোট হয়, সেক্ষেত্রে এটা চালু করে দেখা যেতেই পারে।
কিন্তু মোদী সরকার যেহেতু এই যে মানে নারী ক্ষমতায়ন যেটা বলছে, তারপরে কাশ্মীরে 370 ধারা রদ করেছেন এবং সিএএ চালু করে বুঝিয়ে দিয়েছেন, এবং সেই সঙ্গে এই যে দুর্নীতির বিরুদ্ধে মোদীর লড়াই বা বিজেপির লড়াই যেটা তারা বলছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে দুটি রাজ্যের অর্থাৎ দিল্লি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তারা কিন্তু জেলে রয়েছে। অতএব বোঝা যায় যে আরো কড়া পদক্ষেপ তারা করবে বলছেন, অর্থাৎ মোদীর যে রুট ম্যাপ এখন এই দুটো বিষয়, ওয়ান নেশন ওয়ান ভোট এবং ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি, সকলের জন্য এক আইন, এই যে দুটো বিষয় কিন্তু আগামী 2024 নির্বাচনে মোদী যদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে, তাহলে কিন্তু তিনি তার লক্ষ্য বেঁধে দিলেন। একদম শেষ দিকে এসে তিনি এই কথা বলেছেন। এখন দেখার আগামী 4 জুন কাকে ভারতবর্ষের যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তারা কাকে ক্ষমতায় বসায় এবং সত্যি সত্যি যদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন, তাহলে এই দুটি আইন তিনি বলেছেন যে চালু করবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে বিরোধীরা কি করে, এবং শুধু তাই নয়, এই দুটি কথা বলার পরে আমরাও সেদিকেই লক্ষ্য রাখবো যে এই বিষয়টি অর্থাৎ মোদীর যে এই দুটি ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইউনিফর্ম সিভিল কোড, এই দুটি বিষয়কে কিভাবে তারা মোকাবিলা করে, আমরা সেদিকেই নজর রাখবো। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।